হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফি থেকে। টপিকটা টেট 2 এবং এসটিজিটি দুটোর মধ্যে আছে। আমাদের কাছে টপিকটা হলো গ্রহরূপে পৃথিবী, অর্থাৎ আর্থ অ্যাজ এ প্ল্যানেট। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে। এবং যারা যারা এখন রিসেন্টলি তোমরা দেখতে পেয়েছো যে এসটিজিটি এবং এসটিপিজিটি এর জন্য নোটিফিকেশন বের হবে, তো এসটিজিটি যারা যারা প্রিপারেশন নিতে চাও, এখনো যারা যারা আমার এই এসএম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো একদম। এবং আমার যে ক্লাসগুলো হবে একদম কনসেপ্ট অনুযায়ী, এবং পরে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। এখন যে ক্লাসটা করব কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমে দেখো কনসেপ্টটা পুরোটাই টেক্সট বুক থেকে নেওয়া। এবং যারা যারা আমাদের সেন্টারে এসে পড়াশোনা করতে যাও, এই যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো বা মক টেস্টের জন্য যোগাযোগ করতে পারো। যারা যারা টেট 1 টেট 2 এসটিজিটি এর জন্য নোটস নিতে চাও, প্লাস জিআরবিটি গ্রুপ সি এবং জিআরবিটি গ্রুপ ডি এর জন্য নোটস নিতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে সবগুলির নোট পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, দেখো আমরা শুরু করছি। আমাদের কাছে এখন ক্লাস হলো গ্রহরূপে পৃথিবী। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথমে দেখো, একদম সুন্দর করে কনসেপ্টটা আলোচনা করা হবে। দেখো এখানে কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে আমাদের পৃথিবীর বাইরের দিকে রয়েছে সীমাহীন অনন্ত মহাকাশ। ঠিক আছে, বাইরের দিকটাতে সীমাহীন অনন্ত মহাকাশ রয়েছে, যে মহাকাশের কোনো শেষ নেই। আর যে মহাকাশের কোনো শেষ নেই, এই অনন্তহীন মহাকাশে ছড়িয়ে আছে সংখ্যাহীন তারা। আমরা প্রত্যেকেই জানি এই যে মহাকাশের মধ্যে অসংখ্য তারা আছে। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে সংখ্যাহীন তারা। অসংখ্য এইসব তারাদের বিন্যাস সুষম নয়, অর্থাৎ এই যে তাদের বিন্যাসটা সমান নয় আর কি। মহাকাশের স্থানে স্থানে তারারা জোটবদ্ধ হয়ে আছে, আর মহাকাশের স্থানে স্থানে তারারা জোটবদ্ধ হয়ে আছে। এক একটি জোটকে ব্রহ্মাণ্ড বা গ্যালাক্সি বলা হয়। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে। নেক্সট কি বলা হয়েছে, প্রতিটি ব্রহ্মাণ্ডে আছে কয়েক হাজার কোটি তারা, আর প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে আছে কয়েক হাজার কোটি তারা। জোটবদ্ধ তারার এইরকম অসংখ্য ব্রহ্মাণ্ড ও ছড়িয়ে আছে মহাকাশে। দুইটি ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী মহাকাশ তারাহীন মহাশূন্য। ঠিক আছে, প্রথম আমরা জানতে পারলাম বিশ্ব ব্রহ্মাণ্ড জিনিসটা কি এবং কি কি তাদের বৈশিষ্ট্যগুলি। ঠিক আছে, নেক্সটে কি আছে আমরা দেখবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, একদম গুরুত্বপূর্ণ ক্লাসটা হতে চলেছে। এসটিজিটির জন্য যারা প্রিপারেশন নিতে চাও, কনসেপ্টগুলো লিখে রাখতে পারো, বা যাদের যাদের প্রয়োজন হবে তোমরা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। একদম টেক্সট বক্স থেকে পুরোটা নেওয়া। নেক্সটে কি আছে দেখো, এইভাবে ব্রহ্মাণ্ডহীন শূন্যতা নিয়ে গঠিত বিশ্ব ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স। ঠিক আছে, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের অবস্থান কোথায়? এখন কোশ্চেন বলা হয়েছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের অবস্থানটা কোথায়। অসংখ্য তারা নিয়ে গঠিত যে এক একটি ব্রহ্মাণ্ড, সেই রকম একটি ব্রহ্মাণ্ডের একটি তারা হলো সূর্য। এই যে সূর্য হলো একটি তারা, ঠিক আছে, নক্ষত্র। এই সূর্যের একটি অন্যতম গ্রহ হলো আমাদের পৃথিবী, যেখানে আমরা বসবাস করি। এই যে সূর্যের একটি একমাত্র গ্রহ হলো এই যে আমাদের পৃথিবী, যেখানে আমাদের বাস। ঠিক আছে, আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। নেক্সটে কি আছে দেখো, এই পৃথিবী থেকে রাতের আকাশে যত তারা দেখতে পাই সবই এই ব্রহ্মাণ্ডের অংশ। এছাড়াও আছে আরো অনেক তারা যাদের দেখা যায় না। এমন অনেক তারা আছে যেগুলিকে আমরা দেখতে পাই না, তারাও এই ব্রহ্মাণ্ডের অংশ, আর এই তারাগুলিও এই ব্রহ্মাণ্ডের অংশ। আমাদের এই ব্রহ্মাণ্ডের নাম ছায়াপথ ব্রহ্মাণ্ড বা মিল্কওয়ে গ্যালাক্সি। ঠিক আছে, মহাকাশে এই হলো আমাদের অবস্থান, আর মহাকাশের মধ্যে এই হলো আমাদের অবস্থান। ফ্রেন্ডস, দেখো আমাদের এসএম স্টাডি পয়েন্টে একদম সিস্টেমেটিক ভাবে অনলাইনে মক টেস্ট শুরু হয়েছে। তোমরা যারা যারা অনলাইনে মক টেস্ট দিতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমার প্রস্তুতিটাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলতে পারো, এবং টপিক অনুসারে কোন কোন টপিকগুলিতে তোমাদের দুর্বলতা আছে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবং যারা যারা আমাদের সেন্টারে এসে পড়তে চাও, তার জন্য যোগাযোগ করতে পারো। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো। নেক্সট এখানে বলা হয়েছে সৌরজগৎ ও গ্রহরূপে পৃথিবী। ঠিক আছে, আমরা দিনের বেলায় আকাশে যে সূর্যকে দেখি সেটি হলো একটি নক্ষত্র। আমরা প্রত্যেকেই জানি দিনের বেলা যাকে দেখতে পাই এটা হলো একটি নক্ষত্র।
এই নক্ষত্র অর্থাৎ সূর্যের 8টি গ্রহ আছে, আমরা প্রত্যেকেই জানি। তারপরে স্লাইডের মধ্যে আমি একদম সুন্দর করে বিষয়টা তুলে ধরবো। প্রত্যেকেই জানি 8টি গ্রহ আছে, ঠিক আছে, যেগুলি সূর্যকে নিজ নিজ নির্দিষ্ট কক্ষপথে আবর্তন অবস্থায় প্রদক্ষিণ করে, ঠিক আছে। প্রত্যেকটি যার যার নির্দিষ্ট কক্ষপথ আছে, এটা আবর্তন করতে থাকে। এই গ্রহগুলি সূর্যের নিকটতম দূরত্বের ক্রমানুসারে হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। দেখো একদম সিকোয়েন্স অনুসারে সিরিয়াল ভাবে দিয়েছে 8টা গ্রহ। তারপর স্লাইডের মধ্যে আমরা পিকচার সহকারে এই জায়গাটা দেখিয়ে দিব। সূর্যের এই গ্রহগুলির মধ্যে বুধ ও শুক্র ছাড়া অন্য সবগুলি গ্রহের উপগ্রহ আছে, যেগুলি সেই গ্রহকে একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট পথে পরিক্রমণ করে। আমরা প্রত্যেকেই জানি বুধ এবং শুক্র ছাড়া প্রত্যেকেরই উপগ্রহ আছে এবং প্রত্যেকেই তাদের নির্দিষ্ট কক্ষপথ রয়েছে। চাঁদ পৃথিবীর এইরকম এবং একমাত্র উপগ্রহ। আমরা প্রত্যেকেই জানি এই যে চাঁদ হলো পৃথিবীর একটি একমাত্র উপগ্রহ। যে কোশ্চেনটা আমাদের 2021 এই কোশ্চেনটা এসেছিল যে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি, এটা হলো চাঁদ, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো। তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লাগে তারপরে বিভিন্ন জায়গাতে শেয়ার করে নিবে। এবং এখন আমরা এই যে স্লাইডের মাধ্যমে বা পিকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। দেখো এখানে আমরা যখন বলেছিলাম এই যে 8টা গ্রহ আছে, মূল কেন্দ্রে যে প্রথমে আছে এখানে দেওয়া আছে দেখো সূর্য, ঠিক আছে, আমাদের সূর্য মামা। এই যে সূর্য মামার ঠিক পরে কি আছে দেখো এখানে আছে বুধ। এই যে তাহলে সূর্য থেকে সবথেকে কাছে হলো বুধ, তারপরে সেকেন্ড হলো এই যে শুক্র, তারপরে হলো পৃথিবী। এখন যদি তোমাকে কোশ্চেন বলা হয় সূর্য থেকে দূরত্ব অনুসারে এই যে আমাদের পৃথিবীর স্থান হলো তৃতীয়। দেখো প্রথম হলো বুধ, দ্বিতীয় হলো শুক্র, তারপরে হলো পৃথিবী, ঠিক আছে, এইভাবে। তারপরে হলো চতুর্থ হলো মঙ্গল, ঠিক আছে, মঙ্গলের পরে হলো বৃহস্পতি, এই দেখো বৃহস্পতি, শনি, তারপরে ইউরেনাস, নেপচুন, ঠিক আছে, একদম সুন্দর করে সিকোয়েন্স অনুসারে দিয়েছে। এখন দেখো এই জায়গাতে একটা কথা বলে রাখছি, তোমরা এই জায়গাটা একদম ভালো করে বোঝার চেষ্টা করো, আমি জায়গাটা তোমাদের কাছে তুলে ধরছি। এখন যদি বলা হয় আমাদের নিচের কোনটি একটি অন্তস্থ গ্রহ বা কাছের গ্রহ, ঠিক আছে, অন্তস্থ গ্রহ এই দেখো বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল, এই যে 4টা গ্রহকে বলা হয় অন্তস্থ গ্রহ, ঠিক আছে, অন্তস্থ গ্রহ। কেন? সূর্য থেকে এগুলি সব থেকে কাছে অবস্থিত, সূর্য থেকে এগুলি কাছে অবস্থিত, ঠিক আছে। এখন যদি বলা হয় বহিস্থ গ্রহ, দেখো এরপরের যে গ্রহগুলো আছে এই যে বৃহস্পতি থেকে একদম নেপচুন পর্যন্ত এই যে গ্রহগুলিকে বলা হয় বহিস্থ গ্রহ। তার কারণ কি, দেখো সূর্য থেকে এই যে গ্রহগুলির দূরত্ব অনেকটা দূরে আছে, এই সূর্য থেকে তার গ্রহগুলির দূরত্ব অনেকটা দূরে আছে, এই জন্য এগুলিকে বলা হয় বহিস্থ গ্রহ। এই জায়গাগুলি বুঝতে হবে, তারপর তুমি আনসার ইজিলি করতে পারবে। নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে প্লেটো হলো বৃহত্তম বামন গ্রহ। আমরা প্রত্যেকেই জানো প্লেটো আগে একটা গ্রহ ছিল, 2006 সালের পর এটাকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে, গ্রহের মর্যাদা হারিয়েছে, এই জন্য এটা হলো বৃহত্তম বামন গ্রহ, ঠিক আছে। এই উপগ্রহের নাম কেরান, ঠিক আছে, এই উপগ্রহের নাম হলো কেরান। সূর্যের বাকি 5টি গ্রহের 2 বা ততোধিক উপগ্রহ আছে, অর্থাৎ উপগ্রহগুলি এই যে বাকিগুলি আছে তাদের অনেকগুলি উপগ্রহ আছে, ঠিক আছে, অনেক সময় বাড়ে এগুলি কমে আপডেটেড হয়, ঠিক আছে। নেক্সট কি আছে, পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহের নাম হলো শুক্র। এই যে পৃথিবীর যদি বলা হয় তাহলে হবে শুক্র। আমি যখন পিকচারটা বলেছিলাম আমি আরেকবার স্লাইডের পরে একটু দেখিয়ে দিব, ঠিক আছে। দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে পৃথিবীর নিকটতম শুক্র কিভাবে হয়েছে। যখন আমরা পৃথিবীর নিকটতম বলবো দেখো পৃথিবীর সব থেকে কাছের হলো দেখো শুক্র, ঠিক আছে, এই যে শুক্র এইভাবে। এখন পৃথিবী থেকে দ্বিতীয় স্থানে কি আছে, এটা হবে বুধ, ঠিক আছে, এইভাবে। নেক্সট কি আছে দেখো, আমরা এই জায়গাটা বলে নিয়েছিলাম নাম হলো শুক্র, ঠিক আছে। নেক্সট কি আছে, সূর্যের এই গ্রহ ও উপগ্রহ ছাড়াও আছে বেশ কতগুলি ধূমকেতু ও অসংখ্য গ্রহাণু, ঠিক আছে। এই গ্রহ ও উপগ্রহ ছাড়াও আছে অনেকগুলি বেশ ধূমকেতু ও অসংখ্য গ্রহাণু। গ্রহের মতো এগুলিও সূর্যকে নির্দিষ্ট পথে ও সময়ের প্রদক্ষিণ করে। সাধারণভাবে এদের জ্যোতিষ্ক বলা হয়, আর সাধারণভাবে তাদেরকে কি বলা হয়, জ্যোতিষ্ক বলা হয়। তোমরা কনসেপ্টটা পড়বে, কনসেপ্টটা পড়লে তোমরা যে কোনো কোশ্চেন আনসার করতে পারবে।
তোমরা প্রত্যেকেই জানো এবার যে টেট পরীক্ষা হয়েছে এখানে যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে অনেকে ভাবতে পারো যে কোশ্চেনটা সোজা হয়েছে। দেখো আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বলছি, যারা যারা পড়াশোনা করেছে তারা ঠিক বুঝতে পেরেছে কোশ্চেনগুলি কতটা ডিপলি গুড়িয়ে দিয়েছে। যারা যারা কনসেপ্ট গুলি পারবে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। এই জন্য অনলাইনের কোশ্চেন বা এমসিকিউ কেউ পড়বে না, তোমরা প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কনসেপ্ট পড়বে আগে। তারপরে নেক্সট দেখো কি আছে, সূর্যের এইসব গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্রহাণু, ছায়াপথ নিয়ে গঠিত যে জগৎ তাকে সৌরজগৎ বলে। এখন বলতে পারে সৌরজগৎ কাকে বলে? দেখো সূর্যের এইসব গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্রহাণু, ছায়াপথ নিয়ে গঠিত যে জগৎ তাকে সৌরজগৎ বলে। আয়তন হিসেবে পৃথিবীর আমাদের সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ। দেখো আয়তন অনুসারে কিন্তু পঞ্চম স্থানে। এখন যদি বলা হয় এই যে দূরত্ব অনুসারে, দূরত্ব হবে তৃতীয়, আয়তন অনুসারে হবে পঞ্চম, ঠিক আছে। এবং সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয় স্থানে অবস্থান করছে আমাদের পৃথিবী, ঠিক আছে। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এখন বলতে পারে সূর্য পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়, ঠিক আছে। পৃথিবী নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, আর পৃথিবীটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর সূর্য পরিক্রমার পথটি উপবৃত্তাকার। উপবৃত্তাকার এই যে পরিক্রমার পথটি এইভাবে গোল আর কি, ঠিক আছে, একদম সমান না, একটু একদিকে একটু বেশি, এই জন্য বলা হয়েছে উপবৃত্তাকার। তাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় এক থাকে না। দেখো এখানে যখন থাকবে সূর্যটা যদি এই জায়গাতে থাকে, তো এইখানে যখন আসবে পৃথিবীটার দূরত্ব কাছে হবে, যখন এইখানে থাকবে এটার দূরত্বটা একটু বেশি হবে। এই জন্য বলা হয়েছে একরকম থাকে না, এই জন্য এটা অবিগত গোলক বলা হয়েছে। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হলো প্রায় 15 কোটি কিলোমিটার। দেখো এটা আমরা প্রত্যেকেই জানি যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো প্রায় 15 কোটি কিলোমিটার। নেক্সট কি আছে দেখো, নেক্সট বলা হয়েছে পৃথিবীর বয়স, ঠিক আছে। বিজ্ঞানীদের মতে পৃথিবীর আনুমানিক বয়স প্রায় 460 কোটি বছর এবং প্রায় 350 কোটি বছর তরল অবস্থান থেকে কঠিন অবস্থায় আগে তা বিকিরণ করে পৃথিবীর বাইরের অংশ পরিণত হয়েছে, ঠিক আছে। পৃথিবীর এই বাইরের কঠিন অংশকে ভূত্বক বলে, আর পৃথিবীর এই যে কঠিন এই যে বাইরের অংশটাকে বলা হয়েছে ভূত্বক, ঠিক আছে, ভূত্বক। আমরা প্রত্যেকেই জানি যে এখানে বলা হয়েছে ভূত্বক। নেক্সট কি আছে, পৃথিবীর ব্যাস বা ব্যাসার্ধ, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757, ঠিক আছে, এবং মেরু ব্যাস হলো 12,714। এই যে এগুলি হলো সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা লিখে রাখতে পারো। তোমাদের যাদের যাদের নোটস এর দরকার তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আসলে যে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, এসে দেখবে, দেখে যদি পছন্দ হয়, তোমার যদি ভালো লাগে তারপরে নিয়ে যাবে, ঠিক আছে। এবং আমাদের এখানে যারা যারা এখন ক্লাস করবে আমরা প্রত্যেকেই হলো টেট কোয়ালিফাই, এবং তোমাদেরকে গাইড করার মতো আমাদের কাছে অ্যাভেলেবেল নোটস এবং যা যা দরকার আমরা সবগুলো তোমাদেরকে দেব, যেন সবাই সাকসেস হতে পারো। নেক্সট কি বলা হয়েছে, পৃথিবীর গড় ব্যাসার্ধ ধরা হয়, দেখো 12,800 কিমি, কিমি হবে, ঠিক আছে এটা। সুতরাং গড় ব্যাসার্ধ ধরা হয় 6,400 কিমি, ঠিক আছে। গ্রিক পণ্ডিত এরাস্তেনিস পৃথিবীর পরিধি নির্ণয় করেন কি, দেখো এখানে বলা হয়েছে 46,250 কিমি, ঠিক আছে, 46,250 কিমি। তারপরে কি বলা হয়েছে, তার হিসেবে পৃথিবীর ব্যাসার্ধ হলো 7.358 কিলোমিটার, ঠিক আছে, 7.358 কিলোমিটার, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, নেক্সট হলো আমাদের কাছে এখানে বলা হয়েছে পৃথিবীর পরিধি, পৃথিবীর পরিধি 40,000 কিমি, ঠিক আছে, 40,000 কিমি। প্রকৃতপক্ষে 40,077 কিমি, ঠিক আছে, প্রকৃতপক্ষে। নেক্সট কি বলা হয়েছে, পৃথিবীর ক্ষেত্রফল, দেখো পৃথিবীর ক্ষেত্রফল কত, 51,54,00,000 বর্গ কিমি, ঠিক আছে। নেক্সট কি বলা হয়েছে, পৃথিবীর স্থলভাগ ও জলভাগের আয়তন, ঠিক আছে, স্থলভাগ এবং জলভাগের আয়তন কত, পৃথিবীর স্থলভাগের আয়তন পৃথিবীর মোট আয়তনের প্রায় 29% এবং জলভাগের আয়তন প্রায় 71%। দেখো একদম সুন্দর করে, এত সুন্দর করে নোটগুলি তৈরি হয়েছে, একদম টেক্সট বক্স থেকে সবগুলি, ঠিক আছে। তোমরা একদম নিশ্চিন্তে নিতে পারো বা লিখে রাখতে পারো, একদম পুরাটাই হলো টেক্সট বুকস থেকে। নেক্সট কি আছে দেখো, নেক্সট হলো এখানে
পৃথিবীর আবর্তন বা আনুগত্যের ফলে কি হয় দেখো, অপশন এ দিয়েছে দিন ও রাত্রি হয়, অপশন বি দিয়েছে সময় নিরূপণ ও অবস্থান নিরূপণ করা হয়, সি নাম্বার নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের বিক্ষেপ ঘটে, অপশন 4 দিয়েছে জোয়ার ভাটা হয়। ঠিক আছে, এইগুলি হলো কিসের ফলে? পৃথিবীর আবর্তন বা আনুগত্যের ফলে হয় এই যে কারণগুলি। ঠিক আছে, নেক্সটে কি বলা হয়েছে দেখো, নেক্সটে বলা হয়েছে পৃথিবীর পরিক্রমণ বা বার্ষিক গতির ফলে কি হয়। নাম্বার 1 এ দিয়েছে দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে, এটা হ্রাস হবে। ঠিক আছে, হ্রাস বৃদ্ধি ঘটে। 2 নাম্বার কি বলা হয়েছে, ঋতু পরিবর্তন ঘটে, 2 নম্বরে ঋতু পরিবর্তন ঘটে, 3 নম্বরে উত্তরায়ণ ও দক্ষিণায়ন হয়। ঠিক আছে, নেক্সট কি বলা হয়েছে দেখো, নেক্সট আমাদের কাছে বলা হয়েছে পৃথিবীর উপগ্রহ। দেখো এখানে বলা হয়েছে পৃথিবীর একমাত্র উপগ্রহ 4 পৃথিবী থেকে প্রায় 3,84,790 কিলোমিটার দূরে থেকে প্রায় 27 দিনে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। দেখো এই যে জায়গাটা হলো তোমার বোঝার ব্যাপার, যখন বলা হবে তোমাকে পৃথিবী থেকে একমাত্র যে চাঁদ আছে, উপগ্রহ চাঁদ আছে, পৃথিবী থেকে প্রায় কত, 3,84,790 কিলোমিটার দূরে থেকে কত দিনে, 27 দিনে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। ঠিক আছে, নেক্সট কি বলা হয়েছে, কৃত্রিম উপগ্রহ। দেখো মানুষের তৈরি এক প্রকার যন্ত্র যা একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। ঠিক আছে, এটাকে বলা হয়েছে কৃত্রিম উপগ্রহ। গুরুত্ব কি দেখো, গুরুত্বের মধ্যে বলা হয়েছে পৃথিবীর অনেক বিত্তবান দেশ কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। এর দ্বারা আবহাওয়া পূর্বাভাস, সমুদ্রের পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগের আগমন সতর্কবার্তা এবং মহাকাশ গবেষণায় এই কৃত্রিম উপগ্রহগুলিকে কাজে লাগানো হয়। ঠিক আছে, নেক্সট কি বলা হয়েছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে যে উল্লেখযোগ্য তথ্যের মধ্যে কি আছে দেখো, পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হলো স্পুটনিক। ঠিক আছে, স্পুটনিক হলো কৃত্রিম উপগ্রহ, যেটা হলো 1957 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট, আর ভারতের হলো আর্যভট্ট, এটা হলো 1975। ঠিক আছে, 1975 খ্রিস্টাব্দে। এই জায়গাগুলি তোমরা লিখে রাখতে পারো। উদাহরণ হিসেবে বলা হয়েছে ইনস্যাট, IRS, সিরিয়াস স্যাটেলাইট, ল্যান্ডসেট, দেখো জিউস। ঠিক আছে, ইত্যাদি। স্পেস শাটলের মধ্যে কি আছে, স্পেস শাটল হলো এক প্রকার বিশেষ মহাকাশ যান যার সাহায্যে নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসা যায় মহাকাশ থেকে। আমরা প্রত্যেকেই জানি কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের একজন গিয়েছিল, শুভ্রাংশু। কি দেখো এখানে বলা হয়েছে রকেটে চড়ে মহাকাশে যাওয়া যায়, কিন্তু রকেটে চড়ে নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসা যায় না। কিন্তু রকেট দিয়ে যেতে পারবে মহাকাশে, কিন্তু রকেট দিয়ে পৃথিবীতে ফিরে আসতে পারবে না। ঠিক আছে, তাই স্পেস শাটলের দ্বারা মহাকাশ থেকে নিরাপদে পৃথিবীর পৃষ্ঠে অবতরণ করা হয় বা যায়। বর্তমানে মহাকাশ স্টেশন নির্মাণে স্পেস শাটল কাজ করে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে উদাহরণ, যেমন নাসা, ন্যাশনাল এরোনটিক্যাল এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এর স্পেস শাটল কলম্বিয়া। ঠিক আছে, এটা হলো কলম্বিয়াতে। আর্যভট্ট কি হলো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন থেকে কসমস রকেটের দ্বারা 19/4/1975 উৎক্ষেপণ করা হয়। কবে আমরা দেখেছিলাম প্রথমে 1975। বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে, বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে। ইসরো কি করেছিল, ইসরো নির্মিত এই কৃত্রিম উপগ্রহটি ভারতীয় গণিতজ্ঞ আর্যভট্টের নাম অনুসারে নামাঙ্কিত হয়েছে। এর ওজন প্রায় 360 কিলো। ঠিক আছে, কেজি। মহাকাশে উৎক্ষেপণের 4 দিন পরই এই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, 4 দিনের মধ্যে এটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ধ্বংস হয়ে গিয়েছিল। নেক্সট কি আছে দেখো, চন্দ্রায়ন 1, এটা। ঠিক আছে, 1 ভারতের প্রথম মানবহীন চন্দ্রযান হলো চন্দ্রায়ন 1। ঠিক আছে, এই যে চন্দ্রায়ন 1 2008 সালে 22 অক্টোবর PSLV C-11 রকেটের দ্বারা মহাকাশে
উৎক্ষেপণ করা হয়। ঠিক আছে, এই যে পিএসএলভি C11 রকেটের দ্বারা মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। এই চন্দ্রায়নটি 2008 সালে 14 নভেম্বর চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন। ঠিক আছে, ডেটগুলি তোমরা ভালো করে দেখে নেবে। ইসরো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সংক্ষিপ্ত নাম হলো ইসরো। ঠিক আছে, সম্পূর্ণ নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, এটা হলো সম্পূর্ণ নাম। স্থানকাল হলো 1969 সালে 15 আগস্ট, 1969 15 আগস্ট। সদর দপ্তর কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। ঠিক আছে, কোথায়? বেঙ্গালুরুতে অবস্থিত। এই ছিল আমাদের আজকে গ্রহরূপে পৃথিবীর প্রথম যে কনসেপ্টটা। আমরা নেক্সট এই টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রায় 100 কোশ্চেন নিয়ে আসবো। এই টপিক থেকে যদি কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে, এবং যারা যারা ধৈর্য সহকারে ক্লাসটা দেখেছো তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা যারা এখনো এসএম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যেন গুরুত্বপূর্ণ আপডেট পাও। এবং বিশেষ করে যারা যারা এসটিজিটি এবং টেট জন্য প্রিপারেশন নিতে চাও তারা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।